অঞ্জনের সঙ্গে অভিনয় করাটাই আমার কাছে একটা মস্ত বড় প্রাপ্তি, কারণ আমি মনে করি অঞ্জন এই যুগের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন। ভালোবাসাটা যত পুরনো হয়, বিবর্তন হয়, তো তার আস্তে আস্তে একে অপরের সঙ্গী হয়ে ওঠে, একসঙ্গে দুটো জীবন বইতে বইতে এক খাতে বইতে আরম্ভ করে। অনেক সময় সেটা হয় না, অনেক সময় দুটো আলাদা খাতে প্যারালেলি চলছে দুটো জীবন। সারা জীবনের হিসেব এক রাত্রে তো লোকে করতে বসে না, কিন্তু হয়তো কিছু না বলা কথা বলা হলো, কিছু কথার কিছু অপ্রিয় সত্যের মুখোমুখি। অঞ্জন পরম দুজনের সঙ্গেই একটা মানসিকতার মিল আছে, একটা জীবনবোধ মূল্যবোধের একটা মিল রয়েছে। তো আমাদের আমরা একই ধরনের ছবি ভালোবাসি। কোনো প্রজন্মের জন্য আমার কোনো জেনারেশন গ্যাপ জিনিসটা আমি কোনোদিন ফিলই করি। এমনি লোকে সমালোচনা করার জন্য আজকাল সমালোচনা করে, ট্যাক্স লাগে না তো বলতে, কথা বলতে। আর চিরকালই বলেছে আমার সম্বন্ধে। নীরবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। অপর্ণা সেন যে ছবিতে থাকে আমার মনে হয় স্তম্ভ বলাটাই সমীচীন হয়, তাই তো? না, এখানে দুজন স্তম্ভ, দুটো স্তম্ভ, এবং ক্যামেরার আড়ালে পরিচালক, তারপরে এরা তো ধরেই রেখেছেন, কিন্তু সামনের দুটো স্তম্ভ ক্যামেরার সামনে অঞ্জন আর আমি। কাপল হিসেবে বা এরকম দাম্পত্য হিসেবে কিন্তু আপনাদেরকে আগে কোনো ছবিতে সেভাবে দেখা যায় না, আমরা কখনো স্বামী স্ত্রী রোল করিনি। সেক্ষেত্রে কি তার একটা বড় প্রাপ্তি? না, অঞ্জনের সঙ্গে অভিনয় করাটাই আমার কাছে একটা মস্ত বড় প্রাপ্তি, কারণ আমি মনে করি অঞ্জন এই যুগের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন। তো সেটা সারা ভারতবর্ষের প্রেক্ষিতেই বলছি আমি কথাটা। তো তার সঙ্গে অভিনয় করাটা তো একটা মস্ত বড় প্রাপ্তি। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এই ছবিতে অঞ্জন দত্ত না থাকলে কি আপনি ছবিটা করতেন? না, একদম পরিষ্কার বলেও ছিলাম, এবং আমার মনে হয় না পরমও করতো, আমার মনে হয় শ্রীকান্ত করতেন, কারণ ওটা প্রথম থেকেই ভাবা হয়েছিল যে অঞ্জন আর আমি করবো। মানে সেইভাবেই শুরু হয়েছে আর কি, এই ভাবনা থেকেই শুরু হয়েছে। পরমের ছবি আগে একটা করার কথা একবার হয়েছিল, সোনার পাহাড়, সেটা যে কোনো কারণে করা হয়নি। তনুজা দারুণ অভিনয় করেছিলেন তাতে, কিন্তু সেখানে পরমের মানে সেন্সিটিভিটি সম্বন্ধে একটা, পরিচালক হিসেবে ওর সেন্সিটিভিটি সম্বন্ধে একটা বেশ ধারণা হয়েছিল ভালো আমার, এবং আমার পরমের সঙ্গে কাজ করার কোনো অনিচ্ছা ছিল না। তারপরে যখন গল্পটা শুনলাম, একটা রাতের গল্প, ওদের 50তম বিবাহ বার্ষিকী রাত, সেখানে দুজন অ্যাক্টর পুরো ছবিটাকে মানে টেনে নিয়ে যাচ্ছে, সেটার একটা চ্যালেঞ্জ থাকে। সেটা মানে অভিনয়টা কতটা গুরুত্বপূর্ণ, যে আমাদের অভিব্যক্তিগুলো এতটাই স্বতঃস্ফূর্ত, এতটা স্বাভাবিক হতে হবে যে আমরা পুরো ছবি একটা টানতে পারবো। সেটাতে দুজন অ্যাক্টর যারা পরস্পরকে ভীষণ বিশ্বাস করে এবং শ্রদ্ধা করে, একসঙ্গে কাজ করতে আগ্রহী, এরকম দুজন অভিনেতা ছাড়া হয় না, এটা করা যায় না। কি দেখছো? চেঞ্জ করলে 50th অ্যানিভার্সারি বলে কথা, একটু সাজবো না? যাক, বয়সটা হয়েছে তাহলে। মহিলারা এখনো তোমাকে কত কি বলেন, ভালো সেটা বাজে কথা। আপনি তো জীবনটাকে পরিচালনা বলুন, অভিনয়ের মধ্যে দিয়ে অনেক স্তরে দেখেছেন। একটা কাপল 50টা বছর পেরিয়ে এসেছে, আজকের দিনে কখনো মনে হয় এটা মিথের মতো? না, সেটা মনে হয় না, কারণ অনেককেই আমি চিনি এরকম। আচ্ছা, আমার নিজের বোন ভগ্নিপতি তাদেরই দেখি, তো 50-এর বেশি হয়ে গেছে তাদের, 50-এর বেশি হয়ে গেছে তাদের বোধহয়, বা কাছাকাছি। তখন কখনো মনে হয়নি তো যে, মানে বরঞ্চ তারা আরো যেন কাছাকাছি এসেছে। মানে পরস্পর এর ওপরেই সবচেয়ে বেশি নির্ভর। মানে যত মানুষ বয়স বাড়ে তত তারা একা হয়ে যায়। এমন যদি হয় যে তারা মানে
আলাদা ফিল করে একে অন্যের থেকে, প্রত্যেকে দুজন দুটো দ্বীপের মতন বাস করছে একই সংসারে, বুঝতে পারি। সেইটা হলে অন্য কথা। কিন্তু ওরা একসঙ্গে ছবি দেখছে, একসঙ্গে হাঁটতে যাচ্ছে সন্ধ্যেবেলা, রাত্রির বেলা যদি উঠতে হয়, আমার বোন অসুস্থ তখন আমার ভগ্নিপতি তাকে উঠিয়ে বাথরুমে নিয়ে যাওয়া, বা আমার ভগ্নিপতি যখন যদি ঘুমোচ্ছে সকালবেলা, আমার বোন হয়তো চুপ করে শুয়ে রইলো, চাইলো না, কারণ পাছে জেগে যায়। এই যে একটা পরস্পরের প্রতি না একটা স্নেহ ভালোবাসার বন্ধন একটা হয়ে যায়, বন্ধুত্ব, পারস্পরিক নির্ভরতা, হ্যাঁ, এই যে এই ব্যাপারটা খুব ভালো। এটা ভালোবাসাটা যত পুরনো হয়, বিবর্তন হয়, তো তার আস্তে আস্তে একে অপরের সঙ্গী হয়ে ওঠে। মানে যখন আমার মা চলে গেলেন, মার তো শেষের দিকে তো মা মানে কোনো জ্ঞান ছিল না, শুয়েই থাকতেন, তবু যখন মা চলে গেলেন, এত বছরের সঙ্গী একজন, তার সঙ্গে সারা জীবনটা বাবা পার করেছেন, তারপরে তো সেটার একটা লং জার্নি, হ্যাঁ, অত দিনের একটা জার্নির পর তখন তো মনে হয় আমার এতদিনের সঙ্গী চলে গেল, যে একটা গান, সেই গান আছে না, একটা খেলার সাথী বিদায় দ্বার হলো যে কি গেল যে খেলার বেলা, খুব সুন্দর গানটা। না, আমার কিনা অন্যরকম লাগছে ডক্টর। রিওয়াইন্ড করছি জীবনটাকে। এটা কেন রেখেছো? তুমি জয়কে ছোটবেলায় কি শেখাতে মনে আছে তোমার? অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে নেই। অকৃতজ্ঞ জেনারেশন বাবা মা সেন্টিমেন্ট বোঝে না, ব্লাডি লুজার। তুমিও তাই মনে করো? আমি লুজার? এখনকার প্রজন্মে দেখি মানে 50টা তো অনেক দূর, মানে 5 বছর জীবনটা এখন মানে পুরনো ভাবনা ধারাটা বদলে গেছে। তখন তো আমার মানে 7 জন্মের একটা ব্যাপার ছিল, হ্যাঁ, মানে জন্মান্তরের সাথে, 7 পাকে বাধা মানে একবারে, হ্যাঁ, 7 জন্মের সাথী। তো এখন তো আর লোকে ঠিক সেইভাবে ভাবেও না। আর এখন জীবনটা মানে জীবন যুদ্ধ এত বেশি মানুষকে করতে হচ্ছে, আর মানে জীবনটা এত দ্রুত লয়ে চলে। আগে কিরম হতো যে আচ্ছা একটা পুজো, তারপরে গরমের ছুটি, আচ্ছা তারপরে শীতের ক্রিসমাস আসছে, এরম ভাবে আমরা ভাবতাম। এখন হচ্ছে কি দুম দুম করে বেরিয়ে যাচ্ছে, মানে এই বছরটা শেষ হয়ে গেল, আরেকটা বছর এসে গেল, তার মধ্যে কনস্ট্যান্টলি জিনিসের দাম বাড়ছে, মানুষের জীবন যুদ্ধ, এবং চারপাশে খুনি, এই রাজনীতির যত রকমের এই গন্ডগোল সব চলছে, সমস্ত খুন, ধর্ষণ, ক্রিমিনালিটি, কত কি চারপাশে। তার মধ্যে চাকরি বাকরি নেই লোকের, যেরকম ভাবে চলতে হচ্ছে, তাতে মানুষের ধৈর্যটা কমে যাচ্ছে, তো লেভেল অফ পেশেন্স। এবং মনে জীবনটা দ্রুত বেরিয়ে যাচ্ছে, আমাকে করে নিতে হবে, যা করার আমার চাকরিটা করে নিতে হবে, আমার মানে এটা টিকছে না, আর এটা টিকবেও না, ছেড়ে দাও। এই যে ব্যাপারটা, কিন্তু আগে ছিল যে আমাকে এইটাই চালিয়ে যেতে হবে, সেটারও একটা মূল্য আছে। একটা খুব ইন্টারেস্টিং কথা ফেলিসিটি কেন্ডেল বলেছিলেন জেনিফার কেন্ডেলকে, যে শশী আর জেনিফারে কি করে বিয়েটা এত সুখের হলো। ফেলিসিটির বিয়ে ভেঙে গিয়েছিল, তো জেনিফার বলেছিল যে টু স্টার্ট উইথ, প্রথমেই তোমাদের 25 বছর একসঙ্গে থাকতে হবে, তারপরে সব ঠিক হয়ে যায়। তো এই ডায়লগটা আমি বিয়েতে ব্যবহারও করেছি। মিসেস আয়ারে দরওয়ানটা বলছে কঙ্কনার চরিত্রকে, মীনাক্ষীকে, যে 25 साल साथ रहना है, उसके बाद सब ठीक हो जाता है। তো এই ব্যাপারটা, সেটারও একটা সত্যি কথা আছে যে একসঙ্গে দুটো জীবন বইতে বইতে এক খাতে বইতে আরম্ভ করে। অনেক সময় সেটা হয় না, অনেক সময় দুটো আলাদা খাতে প্যারালেলি চলছে দুটো জীবন, সেরকম হয়। কত রকমের মানুষ, তাদের কত রকমের জীবন, কত রকমের সাইকোলজি, কোনো জেনারেলাইজ তো করা যায় না। হ্যাঁ, আপনি একদমই ঠিকই বলেছেন। এই প্রজন্মে হয়তো কম্পিটিশন এত বেশি চাহিদা, সম্পর্ককে সময় দেওয়া কমে গেছে, আর মেটেরিয়াল চাহিদাগুলো মানুষ ভীষণ বেড়ে গেছে। সুতরাং সম্পর্ককে সময় দেওয়া সেটা সত্যি হয় না, এত কিছু করতে হচ্ছে। আর যারা কোম্পানিতে কাজ করে তাদের যেরকম সাংঘাতিক মাইনে পায়,
তেমনি তাদের বলে যে কোম্পানি 24/7 তাদের মানে কাটিয়ে নেয়, তো তারা কখন কি করবে? জীবন তো থাকবে, যাপনটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমার মনে হয় যে জীবন যুদ্ধে বা জীবনের এই যে হিসেব নিকেশগুলো, জীবন খাতার হিসাব নিকেশ, সেটাকে একটা রাতের একটা নিশি যাপনের মধ্যে দিয়ে ব্যক্ত করা যায় না দি? হয়তো যায় না, কিন্তু শুধু তো মানে সারা জীবনের হিসেব এক রাত্রে তো লোকে করতে বসে না, কিন্তু হয়তো কিছু না বলা কথা বলা হলো, কিছু কথার কিছু অপ্রিয় সত্যের মুখোমুখি হলো দুজন মানুষ, অভাবের সঙ্গে কিংবা অনুযোগ। হলো না, মানে এরকম কত রকমের তো হয়। হ্যাঁ, হতেই হবে, তার কোনো মানে হলো না সেটাও মানে কেউ কেউ বললো যে বাবা আমি এটা বুক থেকে এটা নামাতে চাই, এটা এই কথাটা আমার বলে আমি একদম মানে ভার আমার নামাতে চাই, কিন্তু যাকে বললো সে কি সেটা গ্রহণ করতে পারলো? কিভাবে গ্রহণ করলো? তাতে কি তার আরো কাছাকাছি এলো, নাকি দূরে তার চলে গেল? দূরত্ব তৈরি হলো? এবং সেটা এই ছবিটা সেটা বলে দেয় না, সে সমাধানগুলো বলে দেয় না, যে এটা কি ভালোবাসা, এটা অভ্যেস, এই জীবনযাপন একসঙ্গে এটা কি ছিল, তার মধ্যে বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল, টান যে ছিল সেটা তো বোঝাই যায়, কিন্তু তারপর কি হবে এটা ছবিটা বলে দেয় না। সুতরাং দর্শকের মনে সে প্রশ্নটা চলতে থাকবে, আর আমার মনে হয় যতদিন সেই প্রশ্নটা চলতে থাকবে ততদিন ছবিটা বেঁচে থাকবে। আমার সঙ্গে থেকে গেলে কেন? অভ্যেস। সামলাতে পারবে তো একা একা কি? এই সংসার, ঘর দোর, ইঁদুর, কলকাতায় যাওয়া ছুটিতে, নিজেকে? আপনি বহুদিন আগে একটা অঞ্জন দত্তের একটা শোতে সাক্ষাৎকারে বলেছিলেন যে জীবনে আপনি মেনটেন করেছেন 1-to-1 সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ, তাহলে মানুষের সঙ্গে মানুষের সংঘাত বিবাদ খুব কম হয়। মানে একের সঙ্গে অপরের যদি 1-to-1 সম্পর্ক রাখা যায় সেটা খুব মানে সুবিধাজনক, আমি বলছি না, মানে সংঘাত বা বিবাদ এড়িয়ে যায়। 1-to-1 সম্পর্ক, হ্যাঁ মানে আমি বলছি যে 1-to-1 সম্পর্কগুলো হচ্ছে সবচেয়ে মূল্যবান। হ্যাঁ, আপনি যখন সোহাগ সেনের সঙ্গে আপনার সম্পর্ক এক্সপ্লেন করেছিলেন, হ্যাঁ, যে আমার সঙ্গে 1-to-1 মানে ও একটা সময় আমার ননদ ছিল, সত্যি কথা, কিন্তু তার থেকে বড় কথাও আমার বন্ধু। সেটাই, মানে আমরা যে সম্পর্কগুলো, দেখো বন্ধুত্বটাই আসল। এন্ড অফ দ্য ডে, সেখানে অঞ্জন দত্তর সঙ্গে দেখলাম, আমরা বিভিন্ন অন্য জায়গায় সিনেমার বাইরেও দেখেছি আপনাদের ওয়েভ লেন্থটা খুব ম্যাচ করে। আমি অনেকদিন আগে পাটায়াতে একটা অ্যাওয়ার্ড সেরিমনিতে গিয়েছিলাম, দেখলাম অঞ্জনদা গান করতে শুরু করলো, হঠাৎ আপনি মঞ্চে উঠে মাইকটা নিয়ে খুব সুন্দর একটা আবৃত্তি করলেন, এবং দুটোর এত সুন্দর টিউনিং যে আপনারা যেন একে অপরকে বুঝতে পারছেন, সেটা খুব ইম্পর্টেন্ট, মানে বিপরীতে যে শিল্পী রয়েছে। হ্যাঁ মানে অঞ্জনের সঙ্গে একটা অঞ্জন পরম দুজনের সঙ্গেই একটা মানসিকতার মিল আছে, একটা জীবনবোধ মূল্যবোধের একটা মিল রয়েছে। তো আমাদের আমরা একই ধরনের ছবি ভালোবাসি। ধরো একটা পার্টিকুলার ক্ষেত্রে মানে যদি ডিক্টেটরশিপ একটা দেখি আমরা হয়তো একইভাবে রিয়াক্ট করব, বা ধরো যখন ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ হয় আমাদের সকলেরই একরকমভাবেই খারাপ লাগছে, একই কথা ভাবছি, মানে মূল্যবোধগুলো এক। অঞ্জন দত্তকে ডিরেক্ট করেছেন, আবার তার সঙ্গে অভিনয় করেছেন। পরমব্রতকে ডিরেক্ট করেননি, কিন্তু পরমব্রতর সঙ্গে অভিনয় করেছেন। তো এই ছবির ক্ষেত্রে একটা কিন্তু বলা যেতে পারে যে এটাও বড় প্রাপ্তি একটা, মানে দুইজন অভিনেতার সঙ্গে আপনি অভিনয় করেছেন, দুই প্রজন্মের বলা যেতে পারে। আর পরিচালক এবং আমরা তিনজনই পরিচালক, তিনজনই অভিনেতা, সেটা একটা খুব বড় একটা সুবিধে হচ্ছে যে আমরা শুধু নিজের চরিত্রের কথা ভাবছি না, গোটা ছবিটার কথা ভাবছি তিনজনেই। আমরা আমার চরিত্রটা কতটা প্রাধান্য পেল, আমার কটা ক্লোজ আপ নেওয়া হলো সেসব তো ভাবছি না, ও সেটা আমি কোনোদিনই ভাবতাম না, আমি প্রজেক্টটার কথাই ভাবতাম চিরকাল। তো এখানে তো তিনজনেই যেহেতু পরিচালক, তিনজনই সেহেতু অভিনেতার সুবিধা অসুবিধে, পরিচালকের সুবিধা অসুবিধে বুঝতে পারছি, বুঝতে পেরে সেই অনুযায়ী চলছি কোঅপারেট করে। পরমব্রতকে পরিচালক হিসেবে কেমন পেলেন? ভালো, আমার পরমের সঙ্গে কোনো অসুবিধা হয়নি কাজ করতে। পরম খুব ওপেন। আমরা ছবির আগে অনেক দিন ধরে ওয়ার্কশপ করেছি, আলোচনা করেছি,
লাইন্সগুলো পড়েছি মোটিভেশন নিয়ে, মানে কে কে এই কথা কেন বলছে, এই কথাগুলো বলতে কেন অসুবিধে হচ্ছে, এই সবগুলো আগে বোঝাপড়াটা হয়ে গিয়ে আমরা যখন ফ্লোরে গেলাম তখন সমস্ত বোঝাপড়াগুলো হয়ে গেছে, মানে আমরা পুরো বুঝতে পারছি আমাদের মধ্যে আর কোনো রকমের মানে মানে কি বলবো দ্বন্দ্ব সংঘাত কিছু আর নেই, সবগুলো মেটানো হয়ে গেছে। এই অবস্থায় গিয়ে আমরা ফ্লোরে গেলাম, তারপরে আর কোনো প্রবলেম ছিল না। আগে যে ধরনের পরিচালনা হতো এখন হয়তো হয় না, দর্শক বদলেছে, আগে দর্শকরা যে ধরনের ছবি দেখতো দেখে না। ব্যক্তিগতভাবে অপর্ণা সেন কি এই প্রজন্মের ছবি দর্শক সবটা মেনে নিতে পারেন না, কোথাও একটা অসুবিধা হয়? কোনো প্রজন্মের জন্য আমার কোনো জেনারেশন গ্যাপ জিনিসটা আমি কোনোদিন ফিলই করিনি কখনো। আচ্ছা কারণ আমি আমার সময় বাঁচছি, আমি সবসময় পুরনো সময় বেঁচে আছি তা তো নয়, আচ্ছা। আমি এই সময় বেঁচে আছি। না, যেমন অঞ্জনদা বলছেন তো কিছু কাজ এখনকার দিনে খুব আঘাত দেয়, ভালো লাগে না, পছন্দ হয় না। সেই চিরকালই হতো। আমার তো অনেক সময় আগেকার কাজও ভালো লাগেনি, এখনকার কাজ কিছু ভালো লাগে কিছু ভালো লাগে না। সমালোচনাকে আপনি কি হিসেবে নেন? যেমন চারিদিকে আপনার নাম তুলেই ধরুন সমালোচনা হয়, তখন কি ওটাকে খুব পজিটিভলি নেন? পজিটিভলি না, যদি গঠনমূলক সমালোচনা হয়, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটাকে বলে, যে অপর্ণার এই ছবিতে এই জিনিসটা এরকম হলে ভালো হতো, তখন আমি সেটা ভেবে দেখি। বা এমনি লোকে সমালোচনা করার জন্য আজকাল সমালোচনা করে, ট্যাক্স লাগে না তো বলতে, কথা বলতে, আর চিরকালই বলেছে আমার সম্বন্ধে, সেইটা নিয়ে যদি বসে থাকা যায় তাহলে তো কোনো কাজ করা যায় না। আমি কোনোদিনই সেগুলোকে আমল দিইনি, আজও দিই না, ভবিষ্যতেও দেবো না মনে হয়।